সম্মানিত সুধী সাংবাদিক ভাইরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই মিডিয়া ব্রিফিং এ। সবাইকে রমজানুল মোবারক। আজকে রমজানের সম্ভবত শেষ দিন, কালকে ঈদ উল ফিতর। ইনশাআল্লাহ একটু অবস্ট্রাকশন তৈরি না করি, প্রত্যেকের আচ্ছা ঠিক আছে। তো আপনাদের একটা সুসংবাদ দেওয়ার জন্য আসলে এখানে আমরা ডেকেছি। তো আমরা দীর্ঘ প্রায় 4 মাস ধরে গত 4 মাসে স্পেশালি নভেম্বর থেকে শুরু করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3-4 মাসে আমাদের অনেকগুলো ছোট ছোট ঘটনা, সেটা রাতের অন্ধকারে কিছু ঘটনা ঘটে যাচ্ছিল। দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র এগুলো ব্যবহার করে খুন খারাপি চলছিল, কোপানোর কাজ চলতেছিল। এই আধিপত্য বিস্তার, মাদকের ব্যবসায় কে কাকে দুর্বল করতে পারে, এইরকম নানান বিষয় থেকে বিভিন্ন গ্রুপ এখানে সংগঠিত হচ্ছিল। তো সেটার প্রেক্ষিতে আমরা সর্বশেষ গতকালকে রাত আনুমানিক 1:30টার দিকে আমরা একটা খবর পাই, ওসি সোনারাঙ্গা এবং এসি সোনারাঙ্গা ওনাদের নেতৃত্বে, পরে ওই ইনফরমেশন ইন্টেলিজেন্সের ভিত্তিতে তারা সোনারাঙ্গা থানার আরামবাগ নামক একটা জায়গায়, সেখানে একটা বাড়ি লোকেট করতে পারে যেখানে বেশ কিছু সন্ত্রাসী লুকিয়ে আছে এবং অপরাধ করার জন্য তারা ওখানে প্রস্তুতি নিচ্ছে, এরকম একটা খবর ছিল। সেটার প্রেক্ষিতে বাড়িটা আইডেন্টিফাই করার পরে, নিশ্চিত হওয়ার পরে বাংলাদেশ নেভিকে আমরা খবর দিই। নেভিকে খবর দেওয়ার পর পুলিশের সাথে সংযুক্ত হয়। এরপরে পুলিশ এবং নেভির যৌথ প্রচেষ্টায় এই বাড়িটা কর্ডন করে ফেলা হয়। কর্ডন করে এরপর যখন টের পায় পুলিশ এবং নেভির উপস্থিতি, টের পাওয়ার পরে সন্ত্রাসী বাহিনী এরা গুলি ছোড়ে। এটার প্রেক্ষিতে পুলিশ এবং নেভি তারা নিরাপদ আশ্রয় নেয় এবং পরবর্তীতে সুকৌশলে এদের সাথে ফায়ার এক্সচেঞ্জ হয়। ফায়ার এক্সচেঞ্জের প্রেক্ষিতে বেশ কয়েকজন সন্ত্রাসী আহত হয়। আহত হওয়ার পরে তারা একসময় সারেন্ডার করে, পালানোর চেষ্টাকালে পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করতে যায় তখন তাদের মধ্যে কেউ আহত হয়। তো আমি অ্যারেস্ট করতে গিয়ে পুলিশের 7 জন সদস্য এবং নেভির 1 জন সদস্য আহত হয়। ওসি সোনারাঙ্গা আমার এখানে আছেন, তিনিও আহত হয়েছেন, আর বাকিরা অ্যাডমিটেড আছেন। নেভির 1 সদস্য, উনিও আহত আছেন, হাসপাতালে আছেন। আর আমি যাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারছি তাদের টোটাল হলো 10 জন। আমরা গত নভেম্বর মাসে 12 জন সন্ত্রাসীকে তালিকাভুক্ত করেছিলাম, যারা শীর্ষ সন্ত্রাসী বলে এই শহরে সবাই মোটামুটি জানেন। তাদের ওই 12 জনের মধ্যে 2 জন এখানে ছিল গতকালকের ঘটনায়। 1 নম্বর হলো পলাশ শেখ, আর 2 নম্বর হলো রুবেল ইসলাম লাবলু ওরফে কালা লাবলু। আর বাকি যারা আছে, বাকি 8 জনের মধ্যে নূরে আলম সিদ্দিকী ওরফে লিওন শরীফ, ইমরান হোসেন ওরফে টাট্টু ইমরান, সৈকত রহমান, ফজলে রাব্বি রাজন, রিপন, গোলাম রব্বানী, ইমরানুজ্জামান এবং শহীদুল। খুব ইন্টারেস্টিং বিষয় হলো এদের বয়স হলো 30-এর উপরে, 30 থেকে 40-এর মধ্যে বয়স। এবং এরা কিন্তু আপনারা যাকে বলেন গ্রেনেড বাবু, বি কোম্পানি, তাদের এগেনস্টে আর একটা গ্রুপ এরা এখানে অ্যাক্টিভলি নানান ধরনের অ্যাক্টিভিটিসে জড়ায় যাচ্ছিল, মানে গ্রেনেড বাবুর প্রতিপক্ষ হিসাবে আমরা জানি। তো গতকালকের ঘটনায় মোট 7টা মোটরসাইকেল আমরা উদ্ধার করতে পারছি। এদেরই ব্যবহৃত মোটরসাইকেল। এই মোটরসাইকেলগুলো তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতো, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্টের কাজে ব্যবহার করতো। এই 7টা মোটরসাইকেলের মধ্যে 5টার নাম্বার প্লেট আছে, 2টার নাম্বার প্লেট নাই। তো আমরা চেষ্টা করছি এই আসলে কার নামে এই মোটরসাইকেলগুলো রেজিস্ট্রেশন করা আছে এবং নাম্বার প্লেট নাই সেটাও কোথেকে কিভাবে চোরাই মোটরসাইকেল কিনা সেটাও যাচাই করছি।
তো গ্রেপ্তারকৃত যারা, তাদের হেফাজত থেকে 3টা পিস্তল উদ্ধার হয়েছে। পিস্তলে 4 রাউন্ড গুলি, একটা শর্টগানে 23 রাউন্ড গুলি, যেটা আপনারা সব অস্ত্র এবং গুলি এখানে সামনে দেখছেন। 2টা চাইনিজ কুড়াল, 2টা চাপাতি, একটা হাসুয়া, 2টা চাকু, 4টা মোবাইল ফোন। এই অস্ত্র এবং গুলির মধ্যে দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র এবং কিছু টাকা, 10,000 টাকার মতো এখানে পাওয়া গেছে ওদের হেফাজত থেকে। আর কিছু ডিটেল তথ্য আমি দিতে চাই। আমাদের সিডিএমএস রেকর্ডে আমাদের যেটা আছে, তাতে এই সন্ত্রাসী পলাশের বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে টোটাল 14টা মামলা আছে, যার মধ্যে 2টা হত্যাকাণ্ড, 3টা ডাকাতি, একটা অস্ত্র, 2টা চাঁদাবাজি এবং অন্যান্য ধারায় মামলা আছে 6টা। রুবেল ইসলাম লাবলু, কানা লাবলু, যাকে আমরা সাসপেক্ট করছিলাম, আপনারা জানেন অর্ণব হত্যাকাণ্ডের সাথেও সে জড়িত। তার এগেনস্টে একটা ডাকাতি, একটা অস্ত্র, একটা চাঁদাবাজি, একটা পুলিশ অ্যাসল্ট এবং বাকি 3টা অন্যান্য ধারায় মামলা আছে। নুরে আলম সিদ্দিকী ওরফে লিওন শরীফ, তার বিরুদ্ধে আছে 2টা মামলা। ইমরান হোসেন ওরফে ট্যাটু ইমরান, তার বিরুদ্ধে আছে একটা। এইভাবে ফজলে রবি রাজনের বিরুদ্ধে একটা, রিপনের বিরুদ্ধে একটা, ইমরানুজ্জামানের বিরুদ্ধে একটা, এরকম সবার বিরুদ্ধে কম বেশি অভিযোগ আছে। সন্ত্রাসীরা ছাদের উপরে কিছু অবস্থান করছিল, ছাদ থেকে লাফায় পড়ে অ্যারেস্ট অ্যাভয়েড করার জন্য চেষ্টা করছিল, সেখান থেকে পড়ে গিয়ে আহত হয়। গ্রেপ্তার করার সময় পুলিশকে বাধা দিচ্ছিল, বাধা দেওয়ার কারণে ওই সময় ধস্তাধস্তির কারণে তারা আহত হয়। এবং সবাই এখন এই মুহূর্তে, গতকালকে রাত থেকে ঘটনার পরে তাদেরকে প্রাথমিক সেবা দেওয়ার জন্য, প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজয়সালে। আর এদের বিরুদ্ধে আমাদের কয়েকটা মামলা হবে। অস্ত্র আইনের মামলা হবে, সন্ত্রাস দমন আইনের মামলা হবে, ডাকাতির প্রস্তুতি মামলা হবে এবং পুলিশ অ্যাসল্ট মামলা হবে। এই মোটামুটি আপাতত তথ্যগুলো। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি বলতে পারি। আমরা আপাতত ইনোসেন্ট মনে করছি, বাট ডিটেইল আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। বাড়ির মালিক, তার বাবা অথবা তার অন্যান্য কি পরিচয় আছে, আসলে সে কি ব্যবসা করে না চাকরি করে, নাকি তার নেপথ্যে অন্য কিছু আছে, সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যারা ওখানে অবস্থান করছিল তাদের সাথে তার কি যোগাযোগ আছে, এই বিষয়গুলো আমরা যাচাই করার চেষ্টা করছি। তদন্তে প্রকাশ পাবে যে সত্যি সত্যি এখানে সে জড়িত হয়ে, আগে থেকে সে জড়িত হচ্ছে, বিভিন্ন বাহিনীকে, এই সন্ত্রাসী বাহিনীকে সে ওখানে শেল্টার দিচ্ছে হাইড আউটের জন্য, নাকি সে বাধ্য হয়ে এটা হাইড আউট করতে বাধ্য হয়েছে, এটা আমরা তদন্তে জানতে পারবো। না, সংখ্যাটা বাড়ে নাই। ওই 12 জনের মধ্যে আমাদের জানাশোনার মধ্যে, আমাদের পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ওই 12 জনের একটা লিস্ট করছি, নতুন করে কোনো অ্যাড হয় নাই। আর এখানে যে দুইজনের নাম বললাম, টোটাল 12 জনের মধ্যে আমি সংখ্যাটা দিচ্ছি। আর আমার রাজনৈতিক পরিচয়, আসলে রাজনীতির সাথে এদের কারোরই ডাইরেক্ট কোনো সংশ্লিষ্টতা নাই, তবে কেউ কোনো কাজে ব্যবহার করতে পারে, সেটা তদন্তে প্রকাশ পাবে। আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে একটা ভাবছিল, আজকে দেখলাম প্রেস কনফারেন্সের ব্যতিক্রম, ঢোকার সময় দেখলাম নৌবাহিনীর সদস্যরা বেশ একটা মানে মহড়া প্রস্তুতি নিয়ে বসে আছে। এটা দেখে ভালো লাগছে যে সুসজ্জিত পোশাকে তারাও আসছেন এবং পুলিশকে সহায়তা করার জন্য কালকে যে অভিযান তারা করেছিল, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ নৌবাহিনীকে, এবং সেই সাথে পুলিশ কমিশনারকে ধন্যবাদ এই কারণে যে নুরাজিমের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীকে আপনারা ধরেছিলেন, তখন প্রেস ব্রিগেড বলেছিলেন যে আরো অনেকে ধরা পড়বে। তো তারই ধারাবাহিকতায় যে পলাশ ধরা পড়েছে, দীর্ঘদিন তার বিরুদ্ধে আমরা অভিযোগ শুনছি এবং বিপুল টাকা তারা গত কয়েক মাসে অবৈধভাবে উপার্জন করেছে।
এছাড়া চাঁদমারি বা এদিকে আশিক গ্রুপ বা অন্যান্য বাহিনীগুলো রয়েছে, তারাও ব্যাপকভাবে এখনো পর্যন্ত তারা ঘুরে বেড়াচ্ছে এবং তারা এই কাজগুলো করে যাচ্ছে। আশা করি আপনারা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবেন। তবে আমার প্রশ্ন, নৌবাহিনীর যারা আছেন, যে নৌবাহিনী আসলে এখানে কি ভূমিকা রাখছে? তারা তাদের সোর্স এবং আপনাদের সোর্স দিয়ে কি একসঙ্গে সমন্বয় করে কাজ করছেন, নাকি শুধু আপনার যখন সহযোগিতা প্রয়োজন তখন তাদের আহ্বান করছেন? শোনেন ভাই, এই যে পাঁচ আঙ্গুল আছে না, একটা আঙ্গুল দিয়ে কাজ হবে না। হ্যাঁ, পাঁচটা আঙ্গুলের কোনো সময় দুইটা আঙ্গুল দিয়ে কাজ হবে, কোনো সময় তিনটা। সবাই যে এক সমান কাজ করবে সব সময় তার, সবাই চেষ্টার মধ্যে আছি আমরা। এখন গতকালকের প্রচেষ্টা যেটা ছিল, সম্মিলিত প্রচেষ্টা, সেটা পুলিশ এবং নেভি মিলে এটা অ্যাচিভ করছেন। এটা আমাদের সবার ক্রেডিট। ওখানে যারা পার্টিসিপেট করছেন, সাহসিকতার পরিচয় দিয়েছেন, এটা আমি সবচেয়ে বেশি মূল্যায়ন করব। এই যে সাহস দেখাচ্ছেন, ওখানে গোলাগুলির মুখেও ওখান থেকে সরে আসেন নাই। 5ই আগস্টের পরে যেখানে পুলিশ একেবারে মনোবল সাংঘাতিক দুর্বল ছিল, সেখান থেকে আমাদের উঠে আসা, এটাকে আমরা সম্মান করতে চাই, এটাকে মূল্যায়ন করতে চাই। এবং আপনাদের, যেহেতু আপনারা খুলনাবাসী, আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের কাছ থেকে ইন্টেলিজেন্স পেলে অথবা বাহাবা পেলে আমরা কিন্তু সামনে আরো ভালো কিছু করতে পারবো। আমি একটু ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছি, যেহেতু নৌবাহিনী এবং আপনারা সবাই আছেন, সেটা হচ্ছে যে কালকে ঈদ পরবর্তীতে খুলনার যে বিনোদন কেন্দ্রগুলো আছে, এই বিনোদন কেন্দ্রগুলো আসলে আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার হবে? এই প্রশ্নটা এই জন্য করতেছি, গত এক সপ্তাহ বা এক মাস যদি বলে যে গতকালকেও কিন্তু জাতিসংঘ বাহিনীর ভিতর সদস্য পাওয়া গেছে, গত রাতে ঘটনা, তার আগের দিন সন্ধ্যার পরে গোলাগুলি, এবং সন্ধ্যার পরে কিন্তু একটা অভয়ারণ্য ঘটনা হয়, এবং অহরহ এই নিউজগুলো কিন্তু আমরা করছি যে সন্ধ্যার পরে কিন্তু আসলে নিরাপত্তা নাই। তো এমন সময় এই পাশাপাশি ঈদ পরবর্তীতে নৌবাহিনী, পুলিশ, খুলনার সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলোতে আসলে কেমন নিরাপত্তা জোরদার হবে এই বিষয়ে। আচ্ছা, আমরা আপনার প্রশ্ন পরে যাই। এটার সাথে রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? জি, সেটা হচ্ছে যে গতকালকে তাদের ওইখানে অবস্থানের কারণটা জানতে পারছি কিনা, তাদের কি নতুন কোনো ষড়যন্ত্রের কোনো পরিকল্পনা ছিল কিনা, এটা তদন্তে জানা যাবে। আমরা এই মুহূর্তে বলতে পারছি না কি কি বিষয় আছে, কেননা সন্ত্রাসীদের সাথে যারা অ্যারেস্ট আছে তাদের সাথে কথা বলার এখনো ওইভাবে সুযোগ হয় নাই। তারা চিকিৎসা নিচ্ছে, এখনো ওইভাবে আমাদের সময় পাই নাই তাদের সাথে আলাদা আলাদা করে কথা বলা, সেটা সুযোগ এখনো হয় নাই। সুতরাং এই মুহূর্তে অত ডিটেল তথ্য আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না। না, ফায়ার এক্সচেঞ্জ হয়েছে। ক্রস ফায়ার কথাটা আসলে ফায়ার এক্সচেঞ্জ হওয়া, দুই পক্ষে ফায়ার এক্সচেঞ্জ হয়েছে। গোলাগুলি, তারাও গুলি করছে, আমরা গুলি করছি। হ্যাঁ, এখন এটাকে ক্রস ফায়ার বলবেন না কি বলবেন, তাতে আহত আছে, তাদের লোক আহত আছে, আমাদের লোক আহত আছে, তবে কেউ মারা যায় না। সন্ত্রাসীদের টোটাল কয়জন আছে ওখানে? 10 জনই আছে, 10 জনই ওখানে আছে, প্রিজন সেলে। না না, গুলিবিদ্ধ না, অ্যারেস্ট করতে গিয়ে এবং পরে গিয়ে ধস্তাধস্তির সময় আহত হয়েছে, গুলি না। কোনটা নিয়ে প্রশ্ন আছে? ভাই, আমি ভয় দেখি না। মানুষ তো আশ্বস্ত হবে যখন টেরোরিস্টরা অ্যারেস্টেড হবে, ফায়ার এক্সচেঞ্জ হবে, তখন তো মানুষ, আপনি ওই এলাকায় যান, মানুষ আশ্বস্ত হয়েছে কিনা সেটা দেখেন। আমি তো ভয়ভীতির দেখি না, ভয়ভীতির কিছু দেখি না, বরং আপনি মনে করবেন, হাততালি দেবেন যে হ্যাঁ, বড় একটা কাজ হয়েছে, এখানে ভয়ের কিছু নাই। বরং আরো সাহস করে এগিয়ে যাওয়ার সুযোগ আমাদের তৈরি হয়েছে, সময় চলে এসছে। আর মানে সাধারণ মানুষ যারা ভীতু হয়ে বসে থাকতে চায়, ইন্টেলিজেন্স শেয়ার করতে চান না, তারা এখন সামনে এগিয়ে আসবেন, আমি তো মনে করি। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমি কাল রাতে ভাগ্যক্রমে ওখানে ছিলাম। আমি কাল রাতে পুলিশের অ্যাক্টিভিটিস দেখেছি। আমার মনে হয় 5 তারিখের পরে কালকে পুলিশের যে অ্যাক্টিভিটিস আমি দেখেছি, আমার মনে হচ্ছে পুলিশ তার আগের জায়গায় ফিরে গেছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। যে দৃঢ়তার সাথে তারা যে অভিযান করেছে এবং
বিশেষ করে আমরা না বললেই না, ওখানে এসি যে ছিলেন, এসি যারা ছিলেন তারা পর্যাপ্ত যখন গুলি করছিল তারা মানে যেভাবে তারা অভিযান করছিল আসলে আমার কিছু অভিযান দেখেছে, আমার কাছে মনে হয়েছে যে পুলিশ করে আগের জায়গায় ফিরেছে আমার মনে হচ্ছে, এবং অভিযানটা সাকসেস হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টিমকে। এর সাথে আরো একটি বিষয় জানাই যে এই যে সন্ত্রাসীরা গ্রেফতার হয়েছে, এই সন্ত্রাসী কিন্তু আমরা অতটুকু জানি যে সন্ত্রাসী হয়, আরো অনেক সন্ত্রাসী কিন্তু এখনো ভারতের বাইরে থেকে গেছে। সেই সন্ত্রাসী গুলো কিন্তু দেশের বাইরে আছে, অবস্থান করছে আমরা জানতে পারি, এবং দেশে থেকে তারা তার পক্ষ থেকে যারা কাজ করছে তাদেরকে গ্রেফতারের ব্যাপারে আপনারা কতটুকু এই যে অবস্থান আছে, এই অবস্থান আপনাদের থাকবে কিনা এবং কতটুকু চেষ্টা থাকবে আপনারা? আমি তো এতটুকু আশা দিতে পারি যে আমরা নতুন করে উদ্দীপ্ত হলাম এই ঘটনায়, নতুন করে উদ্দীপ্ত শুধু আমরা না, আপনারা খুলনাবাসী, স্পেশালি সচেতন সাংবাদিক যারা আছেন, যারা ক্রাইম রিপোর্টার, তারা কিন্তু আরো বেশি উজ্জীবিত হবেন। আপনাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যগুলো শেয়ার করার জন্য আরো বেশি উৎসাহী হবেন। আমি তো মনে করি যারা দেশের ভিতরে বা বিদেশে থেকে পলাতক অবস্থায় আছে, অথবা যারা পরাজিত শক্তির পাশে থেকে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করার সাহস বা সুযোগ খুঁজছেন, তারা এই সুযোগ মানে বাস্তবায়ন করতে পারবেন না। আমরা নতুন করে, আপনি দেখছেন এই ঘটনা নতুন একটা ডাইমেনশন, নতুন একটা মাইল ফলক বলতে পারেন। মাননীয় কমিশনার, এই যে আমরা কয়েকদিন আগে সাত রাস্তা মোড়ে যে মহড়ার ঘটনাটা দেখলাম, তাদের কেউ কি এই ফিল্মের সঙ্গে সংশ্লিষ্ট ছিল কিনা, বা ওই ঘটনা আপনারা কোনো? আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, থাকতে পারে, আমরা জিজ্ঞাসাবাদ করলে এটা বোঝা যাবে। আমি একটু জানতে চাচ্ছিলাম কমিশনার মহোদয়, এদিকে বাম পাশে যে এই যে পলাশ সম্পর্কে তো আমরা অনেক আগে থেকে আসলে জানি। রোহান পলাশ দুজন ছিল, রং মার্ডার হয়েছে, পলাশ ছিল জেলখানে, আসলে পলাশ জেলখানা থেকে বের হয়েছে। এরকম অনেক সন্ত্রাসী এবং আসিয়া কষ্ট করে যারা গ্রেপ্তার আপনারা অনেক কষ্ট করে করেছিলেন, তার অনেকেই আমি খবর পেয়েছি জামিনে বের হয়ে গেছে অলরেডি। তো তারা জামিনে বের হয়ে আবার তারা অপরাধ সংগঠিত করছে। এরকম কতজন সন্ত্রাসী বের হয়ে গেছে এবং তারা বের হয়ে তারা কি করছে এটা মনিটরিং করা বা তাদের গতিবিধি লক্ষ্য করা, মানে এই পলাশকে যদি নিয়ন্ত্রণে রাখা যেত তাহলে তো আজকে এই ধরনের ঘটনার সাহস তারা পেত না। এই বিষয়টা জানতে চাইছিলাম যে তথ্য আছে কিনা আপনাদের কাছে। না, আপনি চমৎকার তথ্য দিয়েছেন যে আসলে এটা একটা রিলে রেসের মতো। পুলিশ প্রাথমিক কাজ করে, তারপরে কোর্টে যায়, কোর্টের কাজ করে, তারপর কারাগারে যারা আছেন তারা পরবর্তী ধাপে কাজ করেন। তার মানে প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা সদিচ্ছার সাথে, রিলিজিয়াসলি, আন্তরিকতার সাথে, দেশপ্রেম মনে মগজে রেখে, হৃদয়ে রেখে যদি আমরা কাজ করতে থাকি, তাহলে কিন্তু জামিনও পাবে না অথবা ছাড়া পাবে না কোনোভাবে, এবং তাদের রিমান্ড আমরা পাবো, তাদের জিজ্ঞাসাবাদের সুযোগ পাবো। তো আপনাদের মাধ্যমে যদি অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, যাদের মাধ্যমে এই সন্ত্রাসীদের নিরস্ত্র রাখা যায়, তাদেরকে বুক করে রাখা যায়, তাদেরকে আবদ্ধ ঘরে রাখা যায়, সেই বিষয়গুলো যাদের যাদের হাতে আছে তাদের সহযোগিতা পেলে আমাদের পুরো কাজটা কমপ্লিট হবে। কমিশনার মহোদয়, এই কথা হয়েছিল যে 12 জন যে তালিকা হয়েছিল এর মধ্যে কতজন গ্রেফতার হয়েছে বলে যে বিষয়টা জানাবেন। আচ্ছা, আমার কাছে অন্য একটা কাগজে লেখা আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে 2 জন না 3 জন বাদ দিয়ে আমি 2-3 জন বাকি বোধহয় আছে। মিনিমাম 9 জন বলতে বাকিরা অ্যারেস্ট, বাকিরা কি আমরা রাখতে পারি? আমি পরে বলতে পারতেছি, আমার কাগজে অন্য জায়গায় আছে লেখা। এইখানে একটু জানার ছিল যে এই যে যারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে আপনারা চিহ্নিত করছেন, এদের ভিতরে 5ই আগস্টের আগের কোনো জনপ্রতিনিধি মানে নির্বাচিত না জনপ্রতিনিধি নাই। আসসালামু আলাইকুম, আমি এদের পরিচয় শুধুই টেরোরিজম, এদের সন্ত্রাসবাদে তাদের রাজনৈতিক, আসলে সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। যখন যারা সরকারে আসে তখন তাদের শেল্টারে থেকে কাজ করার চেষ্টা করে, সবসময় এটা ঘটে। আমরা জানতাম যারা যারা শীর্ষ মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজ দখলবাজ, এদেরকে পুরোপুরি তারা শেল্টার দিতেন বলে আমরা জানতাম। সেটা অন্য একটা বিষয়। ক্রাইমে নেপথ্যে থেকে ক্রাইমে সহায়তা করা বা পার্টিসিপেট করা, সেটা অন্য বিষয়। সরাসরি তারা কিন্তু থাকে না, মাঠে থাকে অন্যরা। আর এদের লাইফ কিন্তু, যারা এই যে সন্ত্রাসী, তাদের লাইফ একদম কুকুর বিড়ালের মতো, মানে এদের মতো জীবন, মানে কোনো মতে খাচ্ছে, যাচ্ছে, দৌড়াচ্ছে। তাদেরকে না দেখলে বিশ্বাস করা কঠিন। কতটুকু, মানে আপনাদের মাধ্যমে এতটুকু জানাতে চাই
যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে এখনো ঢোকে নাই, এই যে এখনো অপরাধে যারা প্রবেশ করে নাই অপরাধ জগতে, তাদের জন্য একটা মেসেজ দেওয়া দরকার যে এই জীবনটা ভালো না, খুবই খারাপ, স্বাভাবিক জীবন না, খুব দৌড়ের উপরে থাকা লাগে, সবাই তাকে চেঞ্জ করে এবং তার কোনো সামাজিক পরিচয় থাকে না, আলটিমেটলি পারিবারিকভাবে সামাজিকভাবে নিগৃহীত থাকে। আমরা আশা করব যারা এখনো অপরাধ জগতে প্রবেশ করে নাই, সেই সমস্ত কিশোর বা যুবক তারা যাতে এই অপরাধের জগতে না আসে। আমি বিদ্যুৎ টেলিভিশনে কাজ করি। আমার একটি কোশ্চেন হচ্ছে, আমরা গতকালকে যে অভিযান দেখেছি সেই অভিযানে বিশেষ করে 3টি বাহিনীর প্রধানদের ওখানে ছিল, এই ধরনের একটি খবর আমরা শুনেছি, বিমান বাহিনী, লালু বাহিনী এবং আশা বাহিনীর। তো বিষয়টি 3টি বাহিনী যারা খুলনার বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব দিয়েছে তারা একসাথে রয়েছে, এটি খুলনাতে একটি ওয়ার্নিং আমাদের জন্য। কি ধরনের পরিকল্পনা বা তাদের যে বৃহৎ পরিকল্পনা ছাড়া তারা এই কাজটি করে, এই পরিকল্পনা নষ্ট হলে আপনাদের না, আমরা আপনার কাছ থেকে যে তথ্য জানলাম, খুব সিরিয়াস একটা বিষয় তুলে ধরছেন আপনারা। আমরা তদন্তের সময়, জিজ্ঞাসাবাদের সময় এই বিষয়গুলো মাথায় রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আসসালামু আলাইকুম। আর সজল বলছিলাম, আমার মধ্যে হচ্ছে আপনারা শীর্ষ 12 জন তালিকা করেছেন। ইতিমধ্যে আমাদের এক সহকর্মী বলেছেন যারা গ্রেফতার হয়েছে অনেকেই জানিয়ে বের হয়ে যাচ্ছে। পাশাপাশি আজকে সকালে আমাদের এক সহকর্মীর একটা ফেসবুক স্ট্যাটাস খুবই উদ্বেগজনক। বিষয়টিতে আমরা পড়ে যতটুকু বুঝতে পেরেছি যে এই পলাশের সঙ্গে টিভির কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুদিন আগেই কথাবার্তা হতো। তো আমার কাছে প্রশ্নটা হচ্ছে, গতকালকে পুলিশের উপরে আক্রমণ করার কারণে কি এই যে আটক বা অভিযান পরিচালনা হয়েছে কিনা? যেহেতু আপনারা 12 জন শীর্ষ সন্ত্রাসী তালিকা করেছেন, সন্ত্রাসীরা জানে তারা তালিকাভুক্ত আছে, এর জন্য হয়তো তারা পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছে। এবং কথার এক প্রেক্ষাপটে তারা বলছিল যে টাকা আমার বিষয়ে তদন্ত করেছে, যে কর্মকর্তা, টিভির কর্মকর্তা, তিনি জানেন। এমন ভাবেই আমাদের এক সহকর্মী ফেসবুকে স্ট্যাটাস বা তারা ইতিহাস তুলে ধরেছেন এবং সে কিছুদিন আগে একটা পলাশকে এই প্রতিবেদন করেছিলেন, তার প্রেক্ষাপটে এই আলোচনাগুলো। তো আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে, এই যে 12 জন শীর্ষ সন্ত্রাসী তালিকা করা হচ্ছে, তারা আসলে গ্রেফতার ঠিকই হচ্ছে, কেন বের হয়ে যাচ্ছে? কতদিনের মধ্যে তাদেরকে গ্রেফতারের কোনো টার্গেট আপনাদের আছে কিনা, বা এই যে পুলিশের কর্মকর্তারা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা, বা এই জিনিসটা বাজার। পাশাপাশি আমরা শুনেছি গতকাল রাতে আসামিরা কিছু অস্ত্র পুকুরেও ফেলেছে, আমাদের সোনাশিটি উদ্ধারের জন্য কার্যক্রম চলছে। শেষ পর্যায়ে বলতে চাই যে একেবারে শেষে যদি আমরা সুযোগ থাকে নৌবাহিনী কর্মকর্তাদের সঙ্গে তাদের কর্মকাণ্ড সম্পর্কে একেবারে প্রেস কনফারেন্স শেষ জানতে চাই। ঘটনা তো রাতে ঘটে গেছে, প্রায় 1:30, 2টা, 3টা পর্যন্ত, 7টা পর্যন্ত অপারেশন চলছে। এই সময়ে হতে পারে অস্ত্র, গুলি এটা ফেলে দিতে পারে পুকুরে, আর পুকুরটা মজা পুকুর, সেখানে পানা আছে। এই কারণে ওই সময়ে অনেক কিছুই করা সম্ভব হয়নি রিকভারির জন্য। তো আমরা সকালে বাইরে থেকে যতটুকু পারা যায় এগুলো সার্চ করা হয়েছে, সেখান থেকে যা পাওয়া গেছে সেখান থেকে আমরা সিজেলিস্ট করেছি। আর আপনি যেটা বলেন পুকুরে ফেলে দিতে পারে, সেটা আমরা জাল ফেলে অথবা ডুবুরি দিয়ে সেটা তল্লাশির চেষ্টা করবো। পাওয়া যায়নি, তবে জিজ্ঞাসাবাদ করলে তারা কোথায় ফেলছে, যদি ফেলে থাকে, এরা তো বিভিন্ন লুকায় রাখে বিভিন্ন বাসা বাড়িতে অথবা জঙ্গলে, সেই বিষয়গুলো আরো অস্ত্র পাওয়া যাবে আমাদের ধারণা। আপনি আরো কি 3টা মনে কোশ্চেন করছেন, আমি বাকিগুলো ভুলে গেছি। একটু আরো মনে হয় 2টা কোশ্চেন ছিল না, বেশি কোশ্চেন হয়ে গেলে ডিবির বিষয়। ডিবি কেন? আমার কেএমপির কোন সদস্য ইনক্লুডিং পুলিশ কমিশনার যদি কোনো সন্ত্রাসীর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে, সে তো এটা বাই ডিফল্ট সে এটা প্রফেশনাল না, অ্যাটিটিউড না, সুতরাং সে বিভাগীয় শাস্তির আওতায় চলে আসবে। সুতরাং যদি কিছু থাকে সেটা লুকোচাপা করার কিছু নাই, এটা বিভাগীয় শাস্তির আওতায় চলে আসবে। আমরা আপনার কাছ থেকে জানলাম, দেখি আমরা ইনভেস্টিগেট করে যে আসলে কার সাথে কার ইনভলভমেন্ট আছে। আর একটা কি বিষয় ছিল আপনার? ও, আসলে কোনো কিছু তো এই কাজগুলো এমন যে আমি ধানের চারা লাগালাম, যে ঠিক আছে 3 মাস পরে এটা মোটামুটি ধানের শীষ আসবে, তারপর আমি কাটবো, এরকম আসলে তো এই কাজগুলো এইভাবে হয় না। আমরা তথ্য পাই, তথ্যটা ম্যাচিউর করার চেষ্টা করি, আন্তরিকতার সাথে চেষ্টা করি। এর মধ্যে নানান ধরনের চ্যালেঞ্জ চলে আসে, নতুন ঘটনা চলে আসে, নতুন ঝামেলা চলে আসে। অনেক কাজ যখন যেটা হওয়ার কথা আশা করি আমরা, সে সময় হয়ে ওঠে না।
এই চ্যালেঞ্জগুলো থাকে কাজের মধ্যে, তো আপনারা জানেন এটা সব কাজ ওইভাবে আসলে হয় না। তো আমরা আন্তরিকতার সাথে সাথে চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য শুভকামনা রাখবেন, দোয়া রাখবেন যাতে আমরা সফল হতে পারি। বাকি যারা আছে এরকম টেররিস্ট অ্যাক্টিভিটিজে যারা জড়িত, অশান্ত করার জন্য যারা চেষ্টা করছে বিভিন্নভাবে, তাদেরকে আমরা ধরে ফেলবো। জি, ওনার একটা বিষয় ছিল পরে উপলক্ষে। আচ্ছা, হ্যাঁ বলেন। আমার সহকর্মীরা বলেছে গতকালকে কাজটা ভীষণ ভালো হয়েছে, কারণ এই ধরনের কাজ না করলে জনগণের আসলে স্বস্তি ফিরছে না পুলিশের উপর। এটা হচ্ছে সত্য কথা। তুমি যে এখনো পর্যন্ত থানাগুলোতে জিডি করতে গেলে পয়সা লাগছে, এখনো পর্যন্ত থানাগুলোতে মামলা করলে আইওকে নিয়মিত পয়সা দিতে হচ্ছে। এই বিষয়টা আপনি একটু বলবেন যে এইভাবেই চলছে কিনা আপনার থানাগুলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি এটার আনসার দেই আগে। ঘটনাটা ছোট করে আরেকটু বলবেন, এত লম্বা করে বলেছেন যে নিউজের ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা। গত রাতের ঘটনাটা আবার একটু বলবেন কি করেছেন, একটু ছোট করে রাখুন, আমরা নিউজে মামলা একটু মামলা আছে কিনা, এই সব একটা মামলা আছে আপনার যেটা বললেন জিডি এবং মামলা করতে গিয়ে, এই যে ভাইজান, জিডি বা মামলা করতে গিয়ে টাকা লাগে, আপনি কোথাও দিয়েছেন কিনা, টাকা দিয়েছেন কিনা কোথাও, আপনি কি কোথাও পে করছেন? যদি পে করে থাকেন আমাকে জানান, এই মিটিং এর পরে আমি সে স্পেসিফিক সেই ঘটনা নিয়ে আমি আগাবো। আপনি জনসমক্ষে আমি যদি পুরো পুলিশ বাহিনীকে এইভাবে হেয় করতে চান করতে পারেন, বাট সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে যদি আসেন সেটা সবচেয়ে ভালো। আমি বলবো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসেন, তার সেই অফিসার এখানে থাকবে না, সেই অফিসার কেএমপিতে থাকবে না, সে পুলিশে থাকবে না, কোথাও থাকবে না, সোজা কথা বলে দিলাম। কিন্তু জনসম্মুখে এভাবে আপনি যেভাবে বলতেছেন যে মামলা নিতে জিডি করতে টাকা লাগে, এই কালচার যদি কেউ প্র্যাকটিস করে, এটা তো একটা জাস্ট অবৈধ একটা কাজ, অপরাধের কাজ। সেটা যদি এখানে এসে বলা লাগে তো আগেই বলবেন, যখনই যেটা ঘটনা ঘটবে সেখানে আমি তো আছি, আমি তো অ্যাভেলেবল ব্যবস্থা নেওয়ার জন্য। আর ওনার ঈদের বিষয়টা আমি বলি, আগামীকাল ইনশাল্লাহ ঈদ উপলক্ষে অনেকগুলো জামাত আছে, মসজিদের ভেতরে মসজিদের বাইরেও। সংখ্যা কোনো কিছু নাই, ইনশাআল্লাহ সবগুলো জামাত সময় মতো শৃঙ্খলার সাথে শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যাবে। এবং ঈদ উদযাপন যেটা ঈদের দিন থেকে আসলে শুরু হয় না, তার অনেক আগেই শুরু হয়ে গেছে। শপিং থেকে শুরু করে গত কয়েকদিন আপনারা যেটা খেয়াল করছেন যে ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস মোড়, শিববাড়ি মোড় থেকে শুরু করে এদিকে সোনারাঙ্গা বাস স্ট্যান্ডের দুই পাশে যে শোরুমগুলো, নিউ মার্কেট কেন্দ্রিক যে শোরুমগুলো, এখানে মানুষের যে শপিং এর যে মানুষের যে প্রায় 1:30-2টা পর্যন্ত মানুষের মুভমেন্ট, এবং মানুষের এই যে ফ্রি মুভমেন্ট, এটাকে এনকারেজ করি আমি। এবং এখানে কোনো বড় কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা নাই এখন পর্যন্ত। তা আমি এ পর্যন্ত যত এই যে শান্তিপূর্ণ অবস্থা, মানুষের আগ্রহের সাথে আনন্দের সাথে যে শপিং করা এবং ঈদকে সামনে রেখে তাদের যে মানুষের মুভমেন্ট, এটাকে পজিটিভলি আমি দেখতে চাই। এবং আগামীকাল ঈদ উপলক্ষে বিভিন্ন জামাত যেটা আছে, নামাজের জামাত, এই 680টা স্থানে জামাত হচ্ছে, মসজিদ এবং মাঠ মিলে। তো সবগুলোতে আমাদের পুলিশ ফোর্স থাকবে না, বাট ইম্পর্টেন্ট কিছু লোকেশনে আমাদের থাকবে। আর মূল জামাত সেটা সার্কিট হাউস ময়দান, ওখানে আমাদের সিকিউরিটি মেজার সবগুলো জায়গায়, স্পেশালি কয়েকটা লোকেশনে আমরা জানি যে ইম্পর্টেন্ট কোন লোকেশনে আমাদের এমপ্যাসেজ দিতে হবে। তো সেখানে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, গোয়েন্দা পুলিশ থাকবে, ইউনিফর্ম পুলিশ থাকবে, এবং নেভির পক্ষ থেকে, আর্মির পক্ষ থেকে তাদের ফোর্স মোতায়েন থাকবে। সবকিছু মিলে নিরাপদে, নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ঈদের জামাতগুলো শেষ হবে। হ্যাঁ, সিসি ক্যামেরা তো লাগানো হয়েছে। ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে হবে, আপনাদের মাধ্যমে জানাতে চাই। আর আরেকটা কি যেন বলছিলেন, এটা খুব কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছেন আমাকে। আপনার কিছু আছে? আসসালামু আলাইকুম, আমি লেফটেন্যান্ট কমান্ডার সামিউর, স্টাফ অফিসার অপারেশনস টু কমান্ডার খুলনা নেভাল এরিয়া।
আপনাদের কয়েকজনের প্রশ্ন ছিল, সেটার পার্সপেক্টিভেই আমি জাস্ট একটু কন্টিনিউ করছি। আপনারা জানেন যে আমাদের মাননীয় নৌবাহিনী প্রধান এবং কমান্ডার খুলনা নৌ অঞ্চল স্যারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় আমরা ইউনিট 2 সিভিল পাওয়ারে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে আমরা চেষ্টা করছি খুলনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য। সেটারই একটা কন্টিনিউশন ছিল গতকালকে। পুলিশ কমিশনার স্যার অলরেডি বলেছেন সেটা, যে আমাদের টহল টিম আশেপাশেই ছিল এবং আপনারা জানেন যে ঈদকে লক্ষ্য করে আমরা অলরেডি টহলের সংখ্যা বৃদ্ধি করেছি, চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি, যেটা বলছিলেন যে আমাদের এখানে সবাই যাতে নির্বিঘ্নে শপিং করতে পারেন, মুভমেন্ট করতে পারেন, এই জন্য কিন্তু নৌবাহিনীর কার্যক্রম আমরা বিভিন্ন জায়গায় র্যান্ডমলি আমরা চেকপোস্ট বসাচ্ছি এবং আমাদের টহল কন্টিনিউয়াস আছে। আমরা এটা ইনক্রিজ করেছি ডাবল, আমাদের নর্মাল সময় যেটা থাকে আমরা ডাবল করেছি। এইটার প্রেক্ষিতেই কিন্তু গতকালকে যখন আমরা ইনস্ট্যান্টলি খবরটা পাই যে পুলিশ ওখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে এবং পুলিশ অপারেশনটা করছে, আমাদের টহল টিম খুব নিয়ার বাই ছিল এবং উইদিন 5 মিনিটস তারা ওখানে মুভ করতে পেরেছে এবং ইনস্ট্যান্ট মুভমেন্টের মাধ্যমে পুলিশের সাথে আমাদের একটা ভালো একটা সমন্বয় এখানে হচ্ছে। শুধুমাত্র অপারেশনের ক্ষেত্রে না, তথ্যাদি এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনারা জানেন যে আসলে আমাদের কোর ডিউটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ক্ষেত্রে কার্যক্রমের ক্ষেত্রে যায় না, তারপর আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের অপারেশনস টিম কন্টিনিউয়াস আমরা পুলিশের সাথে সমন্বয় সাধন করছি। সেনাবাহিনীর সাথে আমাদের কমিউনিকেশন আছে, র্যাব, কোস্টগার্ড, অন্যান্য বাহিনীগুলোর সাথেও আমরা সমন্বয় সাধন করে আমরা খুলনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছি। এবং ঈদকে টার্গেট করে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল। ওয়ান অফ দেম ওয়াজ দিস চেকপোস্ট এবং টহল সংখ্যা বৃদ্ধি করা, সেটা আমরা করেছি এবং আলহামদুলিল্লাহ একটা সাকসেস আমরা সেখানে বলা যায় আমরা একটা সাকসেস পেয়েছি এবং ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ করব, ঈদের পরেও আমরা কন্টিনিউ করব। ইটস নট দ্যাট যে আমরা শুধুমাত্র ঈদকে ঈদ শেষ হয়ে গেল আমাদের কার্যক্রম আবার আগের স্থবির হয়ে যাবে। আমরা এইটাকে টার্গেট করেই আমরা এটা আবার কন্টিনিউ করব এবং আমাদের কার্যক্রম এখানে অব্যাহত থাকবে। এবং আজকে পার্টিকুলারলি যেখানে গতকালকে অপারেশনটি হয়েছিল তার পাশে একটা ডোবার মতো আছে, তো আমরা সাসপেক্ট করেছিলাম যে ওখানে হয়তো তারা কিছু আর্মস অথবা কিছু জিনিস ডাম্প করতে পারে। আজকে সকালে ভোরে জাস্ট সানলাইট আসার পরপরই আমাদের এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল টিম, ইওডি টিম সেখানে গিয়েছিল, আমাদের ডাইভিং টিম সেখানে গিয়েছিল, সেখানে তারা অপারেশন করেছে। আলহামদুলিল্লাহ সেখানে কিছু পাওয়া যায়নি, ইট ওয়াজ ভ্যাকেন্ট এবং আমরা এখনো কন্টিনিউ করছি এবং ওনাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিব। আরো যদি আমরা স্পেসিফিক কোনো ইনফো পাই আমরা উইল অ্যাক্ট আপন দ্যাট। এবং আমাদের এই ঈদের পরেও এবং ঈদ চলাকালীন সময় আমাদের নৌবাহিনীর কার্যক্রম খুলনার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং এটাকে আরো উন্নত করার লক্ষ্যে যা যা করা দরকার কমান্ডার খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে সবই আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। গতকাল সোনারাঙ্গা থানাধীন আরামবাগ নামক জায়গায় একটা বাড়িতে বেশ কিছু সন্ত্রাসী বড় কোনো অপরাধে যুক্ত হওয়ার জন্য, অপরাধ কর্ম সারার জন্য একত্রিত হয়েছে, এরকম একটা সংবাদের প্রেক্ষিতে এসি সোনারাঙ্গা জোন এবং ওসি তার একটা টিম নিয়ে ওই আরামবাগ এলাকায় যায়, বাড়িটা শনাক্ত করতে পারে। শনাক্ত করার পরে তারা সেখান থেকে পাশে চলে এসে নেভিকে খবর দেয়। নেভির দুটা টিম সেখানে হাজির হয়। নেভি এবং পুলিশ যৌথভাবে এখানে রেড দেওয়ার চেষ্টা করে। রেড দেওয়ার সময় সন্ত্রাসীদের পক্ষ থেকে গুলি ছোড়া হয়। এরপর দুই পক্ষে গুলি চলে বেশ কিছুক্ষণ। এই অভিযান চলতে থাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এই সময়ে ফায়ার এক্সচেঞ্জের পরে এদের 10 জনকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। 10 জনের মধ্যে আমি প্রমিনেন্ট পলাশ শেখ, তারপর রুবেল ইসলাম লাবলু ওরফে কালা লাবলু, নূরে আলম সিদ্দিকী, ইমরান হোসেন ওরফে ট্যাটু ইমরান, সৈকত রহমান, ফজলে রাব্বি রাজন, রিপন, গোলাম রব্বানী, ইমরানুজ্জামান এবং শহীদুলের ব্যাপারে আমরা জেনেছি আরো কিছু লোক পালায় যেতে পারে, সেটা আমরা জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে জানতে পারবো। এদের কাছ থেকে, এদের হেফাজত থেকে আমরা যে অস্ত্র এবং গুলি পেয়েছি সেগুলো হলো 3টা পিস্তল, পিস্তলের 4 রাউন্ড গুলি, একটা শর্টগান, শর্টগানের 23 রাউন্ড গুলি, 2টা চাইনিজ কুড়াল, একটা চাপাতি, একটা হাসুয়া, 2টা চাকু, 4টা মোবাইল ফোন। আর এদের বাড়ির বাইরে, যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল সেটার বাইরে তারা তাদের ব্যবহৃত 7টা মোটরসাইকেল রেখেছিল। সেই মোটরসাইকেলে আসলে তারা এই শহরে বিভিন্ন জায়গায় মহড়া দেওয়ার চেষ্টা করত। এই 7টা মোটরসাইকেলের মধ্যে
5টার রেজিস্ট্রেশন আছে, 2টার রেজিস্ট্রেশন নাই। এদের প্রমিনেন্ট যে সন্ত্রাসী, এদের মধ্যে এই 10 জনের মধ্যে প্রমিনেন্ট যে সন্ত্রাসী পলাশ, তার বিরুদ্ধে 14টা মামলা আছে। তার মধ্যে খুন আছে, ডাকাতি আছে, ছিনতাই আছে এবং অন্যান্য অপরাধে আছে মামলা। কালা লাবলুর বিরুদ্ধে মামলা আছে 6টা, তার মধ্যে একটা ডাকাতি, একটা অস্ত্র আইনের মামলা, একটা চাঁদাবাজির মামলা, একটা পুলিশ আসল মামলা। আর নূরে আলম সিদ্দিকী ওরফে লিওন শরীফের বিরুদ্ধে 2টা মামলা, ইমরান হোসেন ওরফে ট্যাটু ইমরানের বিরুদ্ধে 1টা মামলা, ফজলে রাব্বি রাজনের বিরুদ্ধে 1টা এবং অন্যান্য যারা আছে তো প্রত্যেকের বিরুদ্ধে 1-2টা করে মামলা আছে। থ্যাংক ইউ। অব্যাহত থাকবে? আমরা কি ঘুমায় পড়বো নাকি? তবে এর মধ্যে থেকে আবার দোয়া করেন আপনাদের দোয়া সত্যি আপনারা দোয়া করতেছেন বলে সাকসেসফুল হচ্ছে তো, তাই না? দোয়া না করলে হয়তো না।